বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো এইচএসসি 24 আপনারা যারা আছেন, তো এরকম অনেক স্টুডেন্ট দেখা গেছে যে এইচএসসি 23 সালে পরীক্ষা দিয়েছে, কোনো একটা কারণে তার পরীক্ষাটা খারাপ হয়েছে, যে সে ফেল করছে। সো 24 সালে নতুন করে পরীক্ষা দিতে যাবে, এখন শুনতেছেন যে অটো পাস দিয়ে দেবে বা ম্যাপিং সিস্টেমে তার নাম্বারটা কাউন্ট করা হবে। সো আসলে এই জিনিসটা কিভাবে কাউন্ট করবে ভাই আমাকে একটু জানান। অনেকে আমাকে মেসেজ দিছে, অনেক আছে ইমপ্রুভমেন্ট পরীক্ষা বা ইয়ার গ্যাপ পরীক্ষা, অথবা এমনও হয়েছে যে 23 সালে স্টুডেন্ট 24 সালে এসে ধরেন নতুন করে রেজিস্ট্রেশন করছে, 23 সালে পরীক্ষা দেয় নাই, তো তাদের কি হবে? অথবা এরকম স্টুডেন্ট আছে যে 24-এর স্টুডেন্ট, রেগুলার স্টুডেন্ট, শুধু জাস্ট রেজিস্ট্রেশনটা করছে, অনলি রেজিস্ট্রেশন করছে, কোনো পরীক্ষা দেয়নি, অথবা দুইটা পরীক্ষা দিছে আর পরীক্ষা দেয় নাই। সো তাদের কি হবে? সো এই ভিডিওতে আমি সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ আলাপ আলোচনা করার চেষ্টা করবো। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে আমি যে জিনিসটা বলতে চাই, যারা এইচএসসি 24 ব্যাচ আছেন, আপনাদের সঙ্গে একটা গেম খেলা হচ্ছে, ঠিক আছে? এবং এই গেমের পেছনে কারা আছে এবং এই গেম খেলে আসলে লাভটা কি, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি একজন এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্ট হন, অ্যাজ এ স্টুডেন্ট আপনি এই বিষয়টা ক্লিয়ার জানতে হবে। কথা বুঝতে পারছেন? যদিও আপনারা আমার থেকে অনেক ছোট, এই সকল বিষয় হয়তো বা এত ডিপলি চিন্তা করেননি, আজকে আমি একদম এক্সপোজ করব যে এই যে আপনাদের অটোপাস নিয়ে কেন কথা হচ্ছে, আপনাদের ম্যাপিং নিয়ে কেন কথা হচ্ছে। সব কিছু স্বাভাবিক প্রক্রিয়ায় চলতেছিল। সেপ্টেম্বরের 11 তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল, আবার 2 সপ্তাহ পিছায় পরীক্ষাটা নেওয়ার কথা, এখন আবার অটোপাসের কেন? এর পিছনে তো অবশ্যই কাহিনী আছে। তো চলেন আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি আসলে কাহিনীটা কি। তো আমরা একটু সহজে বুঝাই। ধরেন এ, ঠিক আছে, এই যে এ নামে একজন পীর আছে, আপনাদের বোঝার সুবিধার্থে ধরেন আপনাদের একজন স্যার আছে পীর। আমি কারোর নাম বা কাউকে আমি কখনো ছোট করে কিছু বলবো না, আপনাদেরকে একটু বুঝাবো। কারণ নাম, কোনো প্ল্যাটফর্ম, কোনো ইটেক কিচ্ছু বলবো না, জাস্ট একটু বুঝাবো যে আমাদের একটা এ নামে একটা পীর আছে। এই পীরের আবার কিছু ভক্ত আছে, কিছু ফ্যান ফলোয়ার আছে। যে ফ্যান ফলোয়ার আছে তাদেরকে আমরা XYZ দ্বারা প্রকাশ করতে পারি। হ্যাঁ, যে এই যে পীরের কিছু ভক্ত আছে যাদেরকে আমরা XYZ দ্বারা প্রকাশ করতে পারি। তো এই ভক্তগুলা একটা পীরের কাছে গেছে, যে বলছে যে হুজুর আমাদের তো পড়াশোনা খুবই খারাপ, আমাদের রেজাল্ট খারাপ হইতে পারে, ঠিক আছে, দেশে তো পরিবর্তন হলো, দেশ নতুন করে স্বাধীন হইলো, তো আমাদের জন্য কিছু করেন, আমরা এখন কি করব? ঠিক আছে, আমাদের তো এবার রেজাল্ট অনেক খারাপ হবে, অথবা ফেলও আসতে পারে। তো পীর পরামর্শ দিল যে বাসা, তোমরা তো ঢাকা শহরে থাকো, তোমাদের মতো এরকম পাপী তো সারা বাংলাদেশেই আছে টুকটাক, ঠিক আছে? তো তোমরা কিছু একটা কমিউনিটি বিল্ড আপ করো, প্রত্যেকটা জেলায় কি করো, কমিউনিটি বিল্ড আপ করো। তোমাদের কথা কি হবে? তোমাদের কথা এইটা হবে যে আমরা অটো পাস চাই, আমরা ম্যাপিং সিস্টেমে আমাদের রেজাল্টটা কাউন্ট করা হবে। আচ্ছা, ম্যাপিং জিনিসটাকে একটু বোঝাই, এই যে জেএসসি, এসএসসি, এই সকল রেজাল্টগুলো ওরা ক্যালকুলেশন করে নতুন একটা যে রেজাল্ট দেবে, ঠিক আছে, ওইটা হচ্ছে ম্যাপিং পদ্ধতি। তো বুঝছেন কথা? পীর সাহেব কিন্তু এদের পরামর্শ দিচ্ছে প্রত্যেকটা জেলায় তোমরা এরকম করে একটা বিল্ড আপ করো, একটা কমিউনিটি বিল্ড আপ, এবং তোমাদের মতো স্টুডেন্টগুলো কি XYZ, বুঝছেন কিন্তু, মানে কোন মাফিক স্টুডেন্ট, এবং এই স্টুডেন্টের কীরকম স্টুডেন্ট তো বুঝতেই পারতেছেন, যাদের রেজাল্টটা খারাপ হতে পারে, ফেল করতে পারে, এই সব টাইপের। কোনো XYZ এর ভিতরে কিন্তু এনডিসি, হোলি ক্রস, ভিকারুন এইরকম স্টুডেন্ট নাই। ওকে, তো এরা কি করলো, প্রত্যেকটা জেলায় যা মানে জেলায় অ্যানাউন্সমেন্ট করলো যে তোরা এইভাবে কাজ কর, ঠিক আছে, আমরা ঢাকা শহরে আসি, ঠিক আছে। তো পীর তো এখান থেকে সব পরামর্শ দিচ্ছে। এখন কথা হলো পীরের লাভ কি আলটিমেটলি, এটাও আমরা বলবো। কারণ এই দুনিয়াতে আপনার বাপ মা ছাড়া কেউ এত আপন না। হ্যাঁ, কেউ বিনা ধান্দায় কোনো কিছু করবে না, এটা হচ্ছে সহজ কথা। পীরের অবশ্যই ধান্দাটা আছে, পীরের ধান্দাটাই আমরা এক্সপ্লেন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসল কথায় আসি, দেখেন তো পোলাপান এরকম করে প্রত্যেকটা জেলায় মনে করেন এদের মতো আরও নতুন করে X1 Y1, ঠিক আছে, এরকম করে আরও মনে করেন অনেক পোলাপান হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে এ তো অ্যানাউন্সমেন্ট করতেছে কিভাবে কি করতে হবে, আজকে এই দিন আমরা ঘেরাও করবো, ওই দিন ঘেরাও করবো, কালকে আমরা ওইখানে যাব, সেখানে যাব। তো এরা এই পীরের কথা মতো এরা নাচতেছে। ওকে, আলটিমেটলি যেই জিনিসটা হলো যে পীর সাকসেস হয়ে গেল, এদের কথা মতো অটো পাস দিয়ে দিল, মানে এই যে আপনারা শুনতেছেন, বা ম্যাপিং পদ্ধতিতে দিয়ে দিবে। তো যাক হইলো, এতে কি হইলো, বিশেষ করে এই পীরটা কখনো চিন্তা করলো না যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবে বা গত বছর যারা ফেল করছিল তাদের রেজাল্টটা কিভাবে কাউন্ট হবে। এই পীর চিন্তা করলো না এইভাবে যে এই যে একটা ছেলে জেএসসি পরীক্ষায় কোনো একটা কারণে খারাপ হয়েছে, রেজাল্ট আসে নাই, অথবা এসএসসিতে 4.92 পাইছে, 4.92 পাইছে, এইবার এমন ভালো প্রিপারেশন, এইচএসসিতে ভালো রেজাল্ট করে বুয়েটের মতো বসতে পারবে। এখন যদি ম্যাপিং বা অটো পাস যায়, তাহলে এই ছেলে এইচএসসিতে অটো পাসের কারণে, এইচএসসি 24-এ অটো পাসের কারণে এই ছেলে তো পুরাই মারা খেয়ে যাবে, এটা হচ্ছে সত্য কথা। যদি এটা হয়, এই চিন্তা কিন্তু করলো না। যার এত স্বপ্ন মেডিকেলে পড়ার, 200 মার্ক জিপিএ কাউন্ট করতেছে, অটো পাস এইগুলো দিলে আসবে না, পীর কিন্তু এই সব চিন্তা করে না। পীরের ধান্দাকেই যে কিছু ফ্যান ফলোয়ার পাইছে XYZ। এখন কথা হলো পীরের লাভটা কি, এখন বোঝেন পীরের লাভটা একটু এক্সপ্লেন করে, খুব মজা পাবেন। বললাম না দুনিয়াতে বাপ মা ছাড়া কেউ অপর না। এখন এই পীর কি করবে, এইচএসসি শেষ, নতুন রেজাল্ট দিয়ে দিছে, এখন পীর এই মুরিদদের ডেকে বলবে যে দেখ তোদের জন্য তো আমি অনেক কিছু করলাম, এখন আমার নতুন একটা কোর্স বের হয়েছে, কোর্স
অ্যাডমিশন, যেহেতু আমি ভার্সিটিতে পড়াশোনা করি, তোদের তো ভার্সিটিতে চান্স পাইতে হবে, তো আমার যে কোর্স আছে এই কোর্স ফি 1500 টাকা, তোদের জন্য হচ্ছে কোর্স ফি 1000 টাকা। তো এখানে তো আলহামদুলিল্লাহ XYZ তো আছে, সারা বাংলাদেশ আরও X1Y1 অনেক স্টুডেন্টই আছে। তখন ওরা বললো যে এই ভাই আমাদের জন্য এত কিছু করলো, সো ভাইয়ের জন্য তো আমার কিছু করা উচিত। তো কোর্স ফি হচ্ছে 1000 টাকা করে রাখলো। স্টুডেন্ট ধরেন ওদের মতো আছে 4000 স্টুডেন্ট, তো সব কিছু যদি আমি ছেড়ে দেই যে 2000 স্টুডেন্ট তারা এই কোর্সে ভর্তি হইলো, কোর্স ফি 1000 টাকা। কোর্স ফি কত? 1000 টাকা। এখন 2000 গুণ 1000 টাকা দেন, এই হচ্ছে তার লাভ। বুঝতে পারছেন? কোর্সটা সেল হলো না অ্যাডমিশনে, তার অনেক আরো ফ্যান ফলোয়ার হইলো, কিন্তু পীর কিন্তু বুঝলো না যে এই যে বাকি যে স্টুডেন্টগুলো আছে ইমপ্রুভমেন্ট, ইয়ার গ্যাপ, ফেইল বা যারা অ্যাডমিশন নিয়ে চিন্তা করতেছে বুয়েটে বসতে পারবে, তখন কি হবে দেখেন, অটো পাস দিয়ে দিলে ভালো ফলাফল পাবে না। ঠিক আছে, তো এই হচ্ছে মেইন কাহিনী। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের পিছনেই কোনো না কোনো কাহিনী থাকে, অথবা আপনারা বুঝতেছেন এই অটো পাস এগুলোর পক্ষে কখনোই না ভাই। আমি 2020-এ যে অটো পাস দিয়েছিল, 2020-এ অটো পাস দিয়েছিল, সিচুয়েশন খারাপ ছিল, তখন পরীক্ষার হলে যাইতে পারতেছিল না, এরকম একটা সিচুয়েশন, মানুষের বাইরে যেতে পারতেছে না, ঘরের বাইরে, সো কিভাবে পরীক্ষায় বসবে? এখন তো সেই সিচুয়েশন ছিল। আরও আপনাকে এইটা বুঝতে হবে, আমাদের এদের কজটা কি দেখাচ্ছে, মানে এই যে XYZ অথরিটিকে কজ দেখাচ্ছে এইটা যে আমার ভাইরা তো হলে, আমার ভাইরা হলে কিভাবে যাবে, তারা তো হসপিটালে। অথরিটি কিন্তু পরীক্ষা পিছায় 11ই সেপ্টেম্বর করছে, 11 সেপ্টেম্বর। দেখেন পরীক্ষা পিছায় কবে করলো? 11ই সেপ্টেম্বর। আমি আজকে ভিডিও করতেছি 21শে আগস্ট, তার মানে এখনো আরো 20 দিন পর পরীক্ষা, এরপর আরো 2 সপ্তাহ বাড়াইলো, তার মানে 11 সঙ্গে আর যদি 14 করি পারেন 25শে সেপ্টেম্বরের পরে পরীক্ষা। তো অসুস্থ কয়জন আপনি দেখাইতে পারবেন? ওরা এই কারণ দেখায় যে আমার ভাই হসপিটালে, আমি কেন পরীক্ষা দেবো? এটা টোটালি ভোগাস কথা, এক্সকিউজ কথা। কথা বুঝতে পারছেন? পীর যেমন নাচাইতেছে, এরা নাচতেছে, এদের তো লাভ হবে, এরা 4 পয়েন্ট পাইলে এদের ডাজেন্ট ম্যাটার, বা যাই আসুক না কেন। কথা বুঝতে পারছেন? আপনি কখনো দেখছেন এই যে XYZ টাইপের নট ডেভলিকোসের পোলাপান কখনো বলছে একবারও যে অটো পাস দেওয়ার কথা? অটো পাস দেওয়ার কথা বলে নাই। কথা বুঝছেন? তাহলে কারা বলছে? বুঝতে পারছেন? যোগ এই সকল বিষয় নিয়ে আমরা না বলি। প্রত্যেকটা জায়গায় পলিটিক্স আছে, কম বেশি, কেউ ধরতে পারে কেউ ধরতে পারে না। হ্যাঁ, ইটটেক আমরা যারা কাজ করি, ইটটেক কারা? মানে এই যে আপনারা যারা অনলাইন আমাদেরকে দেখেন, আমরা যারা পড়াই, আমাদের লাভ ছাড়া আমরা করি, আমরা ফ্রি ক্লাস দেই, আমরা পেইড বেচও পড়াই অ্যাডমিশনে। বুঝতে পারছেন? তো সবারই একটা পলিটিক্যাল অনেক বিষয় থাকে, হ্যাঁ এটার ভিতরে অনেক পলিটিক্স আছে। এবার বুঝতে পারছেন? ধরছেন তো কেমনে? হ্যাঁ, এই পীরের কাছে মুরিদগুলা যাবে তখন তার লাভ আছে, লাভ না থাকলে পারে কেউ আন্দোলনে যায় না। হোয়াট এভার, দোয়া করি আল্লাহ যা করে ভালোর জন্যই করে, মেনে নেন। সামনে কি হবে আমিও জানি না। এবার আসেন আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, যারা ইমপ্রুভমেন্ট বা ইয়ার গ্যাপ দিবেন। আচ্ছা, প্রথম কথা খুব ভালো করে মাথায় বুঝবেন, বুঝার চেষ্টা করবেন। একটা কথা বলবো, একটা কথার উত্তর একটা প্রশ্নে শেষ, যদি আপনি বুঝতে পারেন। আপনি যাই করেন না কেন, আপনি এসএসসি যাই করেন, আপনার এসএসসি, আপনি এসএসসি 22 হন অথবা 23 হন বা 21 হন বা যাই হন, নাথিং ফ্যাক্ট না। আপনি যদি এইচএসসি 24-এ জাস্ট রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন না সরি ভুল বলছি, ফর্ম ফিল আপ করেন, 24-এ যদি কি করেন, ফর্ম ফিল আপ, তাই না? ফর্ম ফিল আপ, এই ফর্ম ফিল আপটা কি? ফর্ম ফিল আপটা সাধারণত টেস্ট পরীক্ষার পর ওই যে 2800 বা 3000 টাকা দিয়ে এটা যদি করেন, আমি আবার বলতেছি নট রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনটা যখন আপনি ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হন, ওই যে 8-10 জন বন্ধু একসঙ্গে ভর্তি হন, ওটাকে বলা হয় রেজিস্ট্রেশন। আপনি এইচএসসি 24-এ শুধু ফর্ম ফিল আপ করছেন, টেস্ট পরীক্ষার পরে যেটা হয়। ফর্ম ফিল আপ যদি করে থাকেন, আপনি কোনো একটা পরীক্ষা দেন অথবা না দেন, আপনি ইমপ্রুভমেন্ট হন, ফেল করেন বা যাই করেন, আপনি অটো পাসের যদি দেয়, তাহলে আপনার রেজাল্টটা জেএসসি এবং এসএসসিতে একটা ক্যালকুলেশন করে রেজাল্ট দিয়েছিল এইচএসসি 20-এ। আমি আবার বলতেছি, একটু বুঝছেন কথাটা, আমি এইচএসসি 20-এর কথা বলতেছি। এইচএসসি 20-এ করোনার কারণে অটো পাস দিয়েছিল। এই বছর যারা কি বলছিল, ফর্ম ফিল আপ করছিল, দেখা গেছে 18 সালে, এসএসসি 17 সালে দিছে, কথা বোঝেন। 19 সালে এইচএসসি দেওয়ার কথা ছিল, তার রেজাল্টটা খারাপ হয়েছে, কথা বোঝেন। রেজাল্টটা খারাপ হয়েছে, 20 সালে সে ফর্ম ফিল আপ করছে, সে তো আর জানে না, এই 19-এর স্টুডেন্ট তো জানে না 20 সালে করোনা আসবে, অটো পাস দিবে, তো সে 20 সালে ফর্ম ফিল আপ করছে, 20 সালে ফর্ম ফিল আপ করছে। অথবা দেখা গেছে 19 সালে সে একটা সাবজেক্টে ফেল করছে, এখন 20 সালে ওই একটা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে তাকে, সে এখন ফর্ম ফিল আপ করছে। তাদেরকে যেই সিস্টেমটা করছিল, তাদের জেএসসি এবং এসএসসি, আমি আবার বলতেছি, তাদেরকে এই যে জেএসসি পরীক্ষা আর এইচএসসি পরীক্ষার একটা ক্যালকুলেশন করছিল, এটা অথরিটি জানে কিভাবে ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশন করে একটা মার্ক দিচ্ছে। তো আপনারা যারা এবার ইমপ্রুভমেন্ট দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করছেন 24 সালে, আমি আবার বলতেছি ফর্ম ফিল আপ, আপনি এটাও হতে পারেন, আপনি এসএসসি 22, এইচএসসি 24 সাল, খুবই প্রিপারেশন খারাপ, কিন্তু 25 সালে যা ইমপ্রুভমেন্ট দেওয়ার জন্য চাইছেন সেটা বাদ দেন। আপনি মেন কথা 24-এ খালি ফর্ম ফিল আপ করেন, আপনি ফেল হোক, ইমপ্রুভমেন্ট হোক অথবা রেগুলার স্টুডেন্ট, ফর্ম ফিল আপ করলে যদি অটো পাস দেয় বা ওই যে ম্যাপিং সিস্টেম যাই হোক, আপনাদের প্রত্যেকের একটা জিপিএ আসবে। আচ্ছা শুনুন, আমি অনেক সরি, আসলে কারেন্ট চলে গেছিল, ঠিক আছে, নতুন করে আবার আসলাম।
মেইন ফোকাসে আসি, হ্যাঁ, এবং অ্যাডমিশন নিয়েও কথা বলছে। মেইন কথা হচ্ছে যে আপনি যদি ফর্ম ফিল আপ করে থাকেন, যদি ওই রকম ক্যালকুলেশন করে, কারণ এখনও তো ওইভাবে আপনাকে এক্সপ্লেইন করে বলে নাই বা ডিক্লিয়ারেশন দেয় নেই যে অটো পাস বা ম্যাপিং সিস্টেম হলে কীভাবে কাউন্ট করবে। ওইটা হলে পরবর্তী একটা ভিডিও দিব। তার আগে বলি যে এই 10 মিনিট ভিডিওটা করলাম, যদি আপনার ভিডিওটা কোনো রকম ভালো লেগে থাকে বা কোনো ইনফরমেশন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। লাইক দিলে এই ভিডিওটা আরও মানুষের কাছে রিচ করবে এবং আপনার অন্যান্য ফ্রেন্ডগুলো দেখতে পারবে। হ্যাঁ, এবার আসেন অ্যাডমিশনের বিষয়। দেখেন অ্যাডমিশন তো ভাই আমি অ্যাডমিশন নিয়ে পড়াই, তো অ্যাডমিশন আসলে খুবই সেন্সিটিভ একটা বিষয়। হ্যাঁ, অ্যাডমিশনে প্রচুর পড়াশোনা করা লাগে, বইয়ের বাইরেও একটু পড়া লাগে। ঠিক আছে, লাগে না তা না, বইয়ের থেকে আসে, কিন্তু বইয়ের বাইরে একটু শর্টকাট ট্রিক্স এগুলো আপনাকে জানতে হবে ইনশাল্লাহ। তো এগুলো নিয়ে টেনশন করেন, আমার সঙ্গে যুক্ত থাকবেন অবশ্যই। আমার এই ভিডিওর কমেন্টে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ আছে, 2 জায়গায় অবশ্যই যুক্ত থাকবেন। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে আপনাদের ফর্ম ফিল আপটাও তাহলে এইভাবে, যারা এই ফর্ম ফিল আপ করছেন, সোজা কথা আবার বলতেছি, যারা এই ফর্ম ফিল আপ করছেন, যদি অটো পাস বা ম্যাপিং দেয়, আপনি রেজাল্ট আপনার চলে আসবে। আপনি যদি 23 সালে ফেল করেন, 24 সালে নতুন করে পরীক্ষা দিতে চাচ্ছেন, তাতেও আপনার রেজাল্ট চলে আসবে। আপনি ইমপ্রুভমেন্ট দিতে গেছেন 24-এ, তাহলে ওই যে ওইভাবে যদি অটো পাস দেয় তাহলে এইভাবে চলে আসবে। বুঝতে পারছেন? মেন কথা ফর্ম ফিল আপ যেই করছেন তারই রেজাল্ট আসবে। ফেল করেন যাই করেন, আগে আগে যাই হোক হয়েছে। তো এই ছিল কথা, টেনশন করেন না, দোয়া করেন যেন অটো পাস না দেয়। অটো পাস জিনিসটা খুবই খারাপ ভাই, খুবই খারাপ। এটা খুবই খারাপ একটা জিনিস। হ্যাঁ, নিজে সবসময় বয়ে বেড়াইতে হবে। এই যে এইচএসসি 20 ব্যাচ বয়ে বেড়ায়, আপনারা 24 বয়ে বেড়াবেন, সেগুলো ভালো কিছু না। এই ছিল কথা যে এইচএসসি। ভিডিও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে রেখেন, দোয়া করেন আমার জন্য যেন আমার শরীর সুস্থ থাকে এবং সুন্দর করে আমি যেন ভিডিওগুলো করতে পারি, আপনাদেরকে সুন্দরভাবে বুঝাইতে পারি। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।